আজকের গল্পটি এমন একজন চাকরের যার এক রাজার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই কথাটি যখন রাজা জানতে পারে তখন নিজের প্রাণ বাঁচাতে সেই চাকর নিজের পরিচয় লুকিয়ে একটি গির্জায় গিয়ে কাজ করতে শুরু করেন। কিন্তু তিনি জানতেন না এই গির্জার সন্ন্যাসীরা যাদেরকে ধার্মিক মনে হতো আসলে তাদের জীবন অত্যন্ত জটিল এবং অদ্ভুত কামনায় ভরপুর। আর এখানে আসার পর তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যার কারণে কেবল তার জীবন নয় বরং সব সন্ন্যাসীদের জীবনও পুরোপুরি বদলে যায়। আজকে আমরা জানবো কিছু সন্ন্যাসী এবং এক চাকরের গভীর সম্পর্কের গল্প। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং সিনেমার মূল বিষয়বস্তুকে বোঝানোর জন্য। আমাদের লক্ষ্য কোনো ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিকে অপমান করা নয়। যদি আপনাদের ভিডিওর কোনো ক্লিপ বা কথায় অস্বস্তি হয় তবে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটিকে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই দেখবেন। গল্পের শুরুতে আমরা ফার্নান্দা নামের এক সিস্টারকে দেখি যে কিনা তার গাধাকে ধরে বনের মধ্য দিয়ে গির্জার দিকে আসছিল। গির্জায় পৌঁছানোর পর গিনেভরা নামের আরেকজন সিস্টার তাকে জিজ্ঞেস করে, গত রাতে তুমি কোথায় ছিলে? তখন ফার্নান্দা বলে, সবসময়ের মতো গত রাতেও আমার গাধাটা পালিয়ে গিয়েছিল আর তাকেই খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল। গিনেভরা বলে, আমি তো প্রতিদিন গেট ভালোভাবে লক করি, তবে প্রতি রাতে এটি কিভাবে পালায়? দুজনে যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই গির্জার মালি লুরকো পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে গুড মর্নিং জানায়, কিন্তু দেখা যায় এর বদলে তারা দুজনেই তাকে বকাবকি করতে থাকে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি সমস্ত সিস্টাররা গির্জায় গিয়ে সকালের প্রার্থনা করে। তারপর ওখানকার সুপিরিয়র সিস্টার মারিয়া ফার্নান্দাকে জিজ্ঞেস করেন, তুমি গত রাতে কোথায় ছিলে? যার উপর সে জানায়, কাল আমার গাধাটা আবার পালিয়ে গিয়েছিল এবং আমি তাকেই ধরতে গিয়েছিলাম। এটি শুনে সিস্টার মারিয়া আর কিছু বলেন না। এখন এই গাধার বারবার পালিয়ে যাওয়ার চক্কর আসলে অন্য কিছু, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা আলেসান্দ্রা নামের আরো একজন সিস্টারকে দেখি যে কিনা নিজের ঘরে বসে সেলাই করছিল। সে খুবই বিষণ্ণ ছিল কারণ সে গির্জায় থাকতে চাইতো না, সে বাহিরে গিয়ে নিজের জীবনটা ভালোভাবে কাটাতে চাইতো। অন্যদিকে আমরা সিস্টার গিনেভরাকে দেখি যে কিনা সিস্টার মারিয়ার সঙ্গে কিছু কথা বলছিল। তখনই একটি বইতে সে একটি ছবি দেখতে পায় যেখানে কোনো অদ্ভুত পদ্ধতির কথা লেখা ছিল। এটি দেখে সে কিছুটা অবাক হয় এবং কয়েক লাইন পড়ে বইটি রেখে দেয়। এরপর আমরা দেখি সিস্টার আলেসান্দ্রার বাবা তার সাথে দেখা করতে আসেন এবং দুজনেই আড়াল থেকে কথা বলতে শুরু করে। তার বাবা বলে, আমি তোমার জন্য একটি ভালো পাত্র খুঁজছি, কিন্তু সমস্যা হলো যেই ভালো পাত্র পাওয়া যায় সে অনেক বেশি যৌতুক চাইতে শুরু করে। এটি শুনে আলেসান্দ্রা বলে, আপনি যদি গির্জায় দান করা কিছুটা কমিয়ে দেন তবে হয়তোবা যৌতুকের টাকার ব্যবস্থা হয়ে যাবে। এটি শুনে তার বাবা বলে, এটি করা ঠিক হবে না, তুমি চিন্তা করো না আর নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দাও। বিয়ে হোক বা না হোক তুমি খুবই দারুণভাবে জীবন কাটাতে পারবে। এটি শুনে আলেসান্দ্রার খুবই খারাপ লাগে কারণ সে বিয়ে করে একটি সুন্দর জীবন কাটাতে চেয়েছিল। পরের দিন আমরা তিন সিস্টারকে একসাথে দেখি যারা তাদের বোনা কাপড়গুলো নিয়ে যাচ্ছিল। আলেসান্দ্রা তার বাবার সঙ্গে হওয়া কথাবার্তা দুজনকে জানায়, যেটা শুনে তারাও খুবই কষ্ট পায়। তখনই তারা সেখানে লুরকোকে দেখে যে কিনা কিছু কাজ করার সময় তাদের দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছিল, কিন্তু এমনটা করতে দেখে তারা তিনজনে তার উপর চটে যায় এবং নিজেদের মনের ক্ষোভ মেটানোর জন্য ভেতরে এসে তার জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। আর এতেও তাদের মন না ভরলে তারা তাকে মারধর করে। অন্যদিকে আমরা গির্জার ফাদার টোমাসোকে দেখি যিনি সিস্টারদের বোনা কাপড় বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন। পথে লুরকো তার সাথে দেখা করে এবং তাকে বলে, ফাদার আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই গির্জায় কাজ করতে চাই না। এটি বলে সে ফাদারকে তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। ফাদার সমস্ত কিছু শোনার পর তাকে বোঝায় এমনটা আর কখনো হবে না, কিন্তু লুরকো তার কথায় মানে না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা গির্জা থেকে কয়েক মাইল দূরে একটি বাড়িতে লর্ড ব্রুনো নামের এক জমিদার ব্যক্তিকে দেখি যে কিনা তার স্ত্রী ফ্রান্সেসকার সঙ্গে খাবার খেতে খেতে কথা বলছিল, কিন্তু দেখা যায় ফ্রান্সেসকার নজর ছিল তাদের চাকর মাসেত্তোর দিকে এবং মাসেত্তোও তার মালকিনের দিকে তাকিয়েছিল। দুজনকে দেখেই মনে হচ্ছিল যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এরপর রাত হতেই আমরা দেখি ফ্রান্সেসকো এবং মাসেত্তো বিছানায় শুয়ে আছে আর এটা দেখে আমরা
বুঝতে পারি তাদের মাঝে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। ফ্রান্সেসকো মাসেত্তোকে বলে, আমার স্বামী আমাকে খুশি করতে পারে না, শুধু নিজের শান এবং শওকতের কথা বলতে থাকে। কথা বলতে বলতে তারা ঝড় তোলার প্রস্তুতি নেয়। তখনই তারা ঘরে ব্রুনোর আসার আওয়াজ শোনে, যেটা শুনে মাসেত্তো জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্রুনো এসে তাকে পেছন থেকে দেখে ফেলে আর তার পিছু করতে করতে সব চাকরদের ঘরে চলে যায়। কিন্তু মাসেত্তো আগেই পৌঁছে ঘুমানোর ভান করতে শুরু করে। এরপর ব্রুনো সব চাকরদের চেক করতে থাকে। ব্রুনো যেহেতু মাসেত্তোর চেহারা দেখেনি, তাই সে বুঝতে পারছিল না আসলে কোন চাকরটি এই কাজটি করেছে। তাই সে সেখানে থাকা সমস্ত চাকরের হার্টবিট চেক করতে থাকে। আর চেক করতে করতে যখন মাসেত্তোর কাছে আসে, তখন তার সন্দেহ হয় এটাই সেই চাকর, কিন্তু অন্ধকার হওয়ার কারণে সে তাকে চিনতে পারে না। তাই সে তার কিছু চুল কেটে নেয়, যাতে সকাল হলে সে বুঝতে পারে যে এই ধরনের কাজ আসলে কে করেছিল। কিন্তু দেখা যায় ব্রুনো চলে যেতে মাসেত্তো উঠে পড়ে এবং নিজের সব সাথীদের চুলও কিছুটা করে কেটে দেয়। সকাল হতেই ব্রুনো সব চাকরদেরকে লাইনে দাঁড় করায় এবং একে একে সবাইকে চেক করতে থাকে। কিন্তু তখনই সে দেখে সবারই চুল কিছুটা করে কাটা ছিল, যার কারণে সে বুঝতে পারে না যে সেই ব্যক্তি আসলে কে ছিল। তবুও সে বুঝতে পারে যেই হোক না কেন সে খুবই চালাক। এরপর সে সবাইকে হুমকি দিয়ে বলে, আমি যাকে খুঁজছি তাকে যদি আমি ধরে ফেলি তবে তাকে আমি কঠিন শাস্তি দেব। এরপর সে সব চাকরদের চুল কাটিয়ে ছোট করিয়ে দেয়। এর পরের দিন যখন ফ্রান্সেসকো এবং ব্রুনো খেতে বসে, তখন ব্রুনো তার স্ত্রীকে সতর্ক করে বলে, তুমি যাই করেছো ঠিক করনি, আমি জানি তুমিও এসবে শামিল আছো। যদি ওই চাকর একবার আমার হাতে ধরা দেয় তবে তার সাথে সাথে আমি তোমাকেও খতম করে দেব। কিন্তু দেখা যায় ফ্রান্সেসকো ব্রুনোকে মোটেও ভয় পায় না এবং বলে, তুমি এমন কিছুই করতে পারবে না। তারা যখন কথা বলছিল, এরই মধ্যে ব্রুনো নিজের স্ত্রী এবং মাসেত্তোকে ইশারায় কথা বলতে দেখে, আর এটা দেখে সে বুঝে যায় যে ওই চাকর মাসেত্তো। এরপর আমরা দেখি মাসেত্তো যখন কাজ করছিল তখন সেখানে হঠাৎ ফ্রান্সেসকো চলে আসে আর মাসেত্তোর কাছে এসে তার সাথে জোরপূর্বক ভূমিকম্প আনার চেষ্টা করতে থাকে। কিন্তু এবার দূর থেকে ব্রুনো তাদেরকে দেখে ফেলে এবং রেগে গিয়ে নিজের লোকদেরকে বলে, মাসেত্তোকে ধরে আমার কাছে নিয়ে আসো। মাসেত্তো যখন জানতে পারে ব্রুনো তাকে দেখে ফেলেছে, তখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং ব্রুনোর লোকেরাও তার পেছনে পড়ে যায়, কিন্তু তারা তাকে ধরতে পারে না। বনের মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূর যাওয়ার পর মাসেত্তো ফাদার টোমাসোকে দেখতে পায়। ফাদার বাজারে যাওয়ার পথে কিছুটা মদ খেয়ে নিয়েছিল, যার কারণে সে নেশাগ্রস্ত থাকা অবস্থায় তার গাড়ি উল্টে গিয়েছিল এবং তার সাথে আনা সমস্ত কাপড় নদীতে ভেসে যাচ্ছিল। মাসেত্তো এটি দেখে ফাদারকে সাহায্য করে এবং সমস্ত কাপড় আবার গুছিয়ে দেয়। এটা দেখে ফাদার অনেক খুশি হয় এবং তখনই মাসেত্তো ফাদারকে বলে তার কোনো থাকার বাড়ি নেই। এটা শুনে তিনি তাকে নিজের সাথে গির্জায় নিয়ে আসেন। ফাদার তাকে কিছু খাওয়ার জন্য দেয় এবং বলে, গির্জায় তোমাকে বোবা ও কালা হয়ে থাকতে হবে, না হলে চার্চের সিস্টাররা তোমাকে খুবই বিরক্ত করবে। পরের দিন সকালে ফাদার মাসেত্তোকে সিস্টার মারিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, আমি এমন এক ব্যক্তিকে নিয়ে এসেছি যে কিনা সমস্ত কাজে পটু, কিন্তু এ কথা বলতে বা শুনতে পারে না, তাই আমি একে এখানে নিয়ে এসেছি যাতে সে লুরকোর জায়গায় কাজ করতে পারে। এটি শুনে মারিয়াও তাকে কাজে রেখে দেয় আর ওই দিন থেকেই মাসেত্তো সেখানে কাজে লেগে যায়। কিন্তু সেখানে থাকা বাকি সিস্টাররা জানতো না যে মাসেত্তো এখানে নতুন কাজে নিয়োগ হয়েছে। তাই ফার্নান্দা মাসেত্তোকে দেখে তাকে চোর ভেবে দৌড়ে তার কাছে আসে এবং একটি কুঠার দিয়ে ভয় দেখিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কে? তখনই সিস্টার আলেসান্দ্রা দ্রুত মারিয়াকে নিয়ে আসে এবং মারিয়া এসে তাদেরকে জানায় এটি তাদের নতুন মালি, যার নাম মাসেত্তো এবং এ বোবা ও কালা। মারিয়ার মুখে মাসেত্তো সম্পর্কে জানতে পেরে ফার্নান্দা তাকে ছেড়ে দেয়। এরপর আমরা সিস্টার মারিয়া এবং আলেসান্দ্রাকে দেখি, যেখানে মারিয়া জানায়, তোমরা সিস্টাররা মিলে যে কাপড়গুলো বুনেছিলে সেগুলো ফাদার বাজারে নিয়ে যাওয়ার সময় কিছু ডাকাতরা তার কাছে ছিনিয়ে নিয়েছে। আমার খুবই খারাপ লাগছে যে তোমার পরিশ্রম বৃথা গেল, কিন্তু এখন থেকে কাপড় বোনার কাজ বাড়ানোর জন্য আমরা আরো কিছু মানুষকে নিয়ে আসব, যাতে কম সময়ে বেশি কাপড় বানানো যায়। এরপর আমরা আলেসান্দ্রাকে ভায়োলা নামের এক বৃদ্ধ সিস্টারের সাথে কাপড় বানানোর কাজ করতে দেখি, কিন্তু তখনই তার কাপড় বানানোর ফ্রেমটি ভেঙে যায়। সে সেটিকে ঠিক করানোর জন্য মাসেত্তোর কাছে যেতে থাকে, কিন্তু তখনই সিস্টার গিনেভরা আলেসান্দ্রাকে যেতে দেখে ফেলে
এবং লুকিয়ে তার উপর নজর রাখতে থাকে। আলেসান্দ্রা মাসেত্তোকে ওই ফ্রেমটি ঠিক করতে বলে, যেটা মাসেত্তো ঠিক করতে শুরু করে। কিন্তু তখনই দেখা যায় আলেসান্দ্রা এখানে নিজের মনের ক্ষোভ ঝাড়তে শুরু করে। সে বলতে থাকে সে এখানে থাকতে চায় না এবং সেলাইয়ের কাজও সে করতে চায় না। সে এখান থেকে বাইরে বেরিয়ে নিজের জীবন ভালোভাবে কাটাতে চায়। কিন্তু এটি শুনেও মাসেত্তো কোনো প্রতিক্রিয়া দেয় না, কারণ সে সবার সামনে বোবা ও কালা সেজে আছে। আলেসান্দ্রাও এটি জানতো যে মাসেত্তো কিছু শুনতে পাবে না এবং কাউকে কিছু বলতেও পারবে না, তাই সে তার সামনেই নিজের সমস্ত ক্ষোভ ঝাড়তে থাকে। এরপর রাতের বেলা মাসেত্তোর ঘরে ফাদার আসে এবং তাকে জিজ্ঞেস করে আজ তোমার দিন কেমন কাটলো, কারণ এখানকার সিস্টাররা একটু ঝগড়াটে, যার ফলে কাজ করা কিছুটা কঠিন হতে পারে। এটা শুনে মাসেত্তো বলে, হ্যাঁ, কিছু সিস্টার সত্যি বেশ ঝগড়াটে, কিন্তু আমি আমার কাজ সামলে নেব। তখন ফাদার বলে, চিন্তা করো না, তারা তোমার কোনো ক্ষতি করবে না, তবে যাই হোক আমাকে জানাতে থেকো এবং তাদের সামনে বোবা এবং কালা হয়ে থেকো, যাতে তারা তোমার সাথে বেশি না জড়ায়। ওদিকে ফার্নান্দা নিজের ঘরে কিছু পড়ছিল, তখনই তার জানালায় কেউ পাথর মারে। সে জানালা খুলে দেখে তার ছোটবেলার বন্ধু মার্তা তার সাথে দেখা করতে এসেছে। এরপর দুজনে আলেসান্দ্রার ঘরে যায় এবং তিনজনে মিলে মদ খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে সিস্টার গিনেভরাও চলে আসে এবং সবাই মিলে আনন্দ করতে শুরু করে। এরপর ড্রিঙ্কস করতে করতে তারা রোমান্টিক কথা বলতে শুরু করে। মার্তা তাদের ছেলেদের ব্যাপারে অনেক কথা বলতে থাকে। সে তাদেরকে বলে একটি জড়িবুটি আছে যেটা এক বিশেষ পদ্ধতিতে ব্যবহার করে ছেলেদের আকর্ষণ করা যায়, আর এই সমস্ত কিছু শুনে বাকি তিনজনও খুবই আনন্দ পায়। পরের দিন মাসেত্তো যখন কাজ করছিল তখন আলেসান্দ্রা সেখানে আসে এবং মাসেত্তোকে বলে, আমি তোমার জন্য এই রুমালটি বানিয়েছি। এটা বলে সে সেই রুমাল দিয়ে মাসেত্তোর ঘাম মুছতে থাকে এবং তার পাশে বসে তার সাথে কথা বলতে শুরু করে। আসলে গত রাতে মার্তার রোমান্টিক কথা শোনার পর তার মনে ঝড় তোলার চিন্তা ভাবনা চলে এসেছিল, তাই সে কথা বলতে বলতে হঠাৎ মাসেত্তোকে চুমু খেয়ে বসে। মাসেত্তো এই সুযোগ না হারিয়ে সেখানেই তার সাথে ঝড় আর ভূমিকম্প তোলার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তখনই গির্জার ঘন্টা বেজে ওঠায় মাসেত্তো ঘাবড়ে যায় এবং আলেসান্দ্রাও তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে গির্জায় প্রার্থনা করতে চলে যায়। গির্জায় গিয়ে আলেসান্দ্রা যখন প্রার্থনা করছিল ঠিক তখনই ফার্নান্দা আলেসান্দ্রার স্কার্ফ এবং নখে মাটি লেগে থাকতে দেখে, যেটা দেখে তার একটু অদ্ভুত লাগে। এরপর আমরা দেখি গিনেভরা এবং ফার্নান্দা কাপড় ধুচ্ছিল, তখনই সেখানে আলেসান্দ্রা চলে আসে, যাকে খুবই খুশি দেখাচ্ছিল। সে তাদেরকে বলে, গত রাতে আমরা যে পার্টি করেছি সেটা খুবই ভালো কেটেছিল, আমি তো এখনো গত রাতের কথা ভুলতে পারছি না। তখন ফার্নান্দা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো আর তোমার কাপড় এত নোংরা কিভাবে হলো? এটা শুনে আলেসান্দ্রা বলে, আমি ওই নতুন মালির সাথে তার কাছে হাত দিচ্ছিলাম, তাকে সাহায্য করছিলাম, আর এই কারণেই আমার কাপড়ের নোংরা লেগে গেছে। কিন্তু এটি শুনে তাদের দুজনের বিশ্বাস হয় না, কারণ আলেসান্দ্রা কোনো কাজই করতো না। ফার্নান্দা খুবই চালাক ছিল, যার কারণে সে বুঝে গিয়েছিল যে আলেসান্দ্রা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এরপর আমরা ফার্নান্দা এবং মার্তাকে জঙ্গলে দেখি, যারা সেই জড়িবুটি খুঁজছিল। এরপর তারা ওই জড়িবুটি ফুটিয়ে একটি লিকুইড তৈরি করে, আর সেই লিকুইডের 2 ফোঁটা মার্তা ফার্নান্দার চোখে দিয়ে দেয় এবং তার আঙুলে একটি কাট লাগিয়ে কিছুটা রক্ত নিয়ে তার গালে লাগিয়ে দেয়। তারা যখন এই সমস্ত কিছু করছিল তখনই দূর থেকে গিনেভরা লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কিছু দেখছিল। এরপর ফার্নান্দা এবং মার্তা মাসেত্তোর ঘরে যায়, যেখানে ফার্নান্দা তাকে ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং দুজনে মিলে মাসেত্তোকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করতে থাকে। কিন্তু মাসেত্তোর এইসব অদ্ভুত লাগছিল, সে চিন্তা করছিল এরা তার সাথে কি করছে। কিন্তু দেখা যায় ধীরে ধীরে সেও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার কারণে তিনজনে মিলেই ঝড় আর ভূমিকম্পের ভরপুর আনন্দ নেয়। এরপর নিজের কাজ শেষ হওয়ার পর দুজনে ঘর থেকে বাইরে চলে আসে। তখনই সেখানে গিনেভরা তাদেরকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তোমরা দুজনে এখানে কি করছো? কিন্তু দেখা যায় এটা শোনার পরও তারা তার কথার কোনো বিশেষ জবাব দেয় না এবং বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এটা দেখে গিনেভরা বুঝে যায় যে তারা তার কাছে কিছু তো একটা লুকাচ্ছে। পরের দিন সকালে হেড ফাদার চার্চ খুঁড়তে আসেন, সেখানে ফাদার টমেসো এবং মারিয়া তাকে স্বাগত জানায়। অন্যদিকে মাসেত্তো আলেসান্দ্রার ঘরে যায় এবং দুজনে আবার একবার ঝড় আর ভূমিকম্পের আনন্দ নিতে শুরু করে। কিন্তু দেখা যায় এরই মধ্যে সিস্টার ভায়োলা ঘরে চলে আসে, যাকে তারা প্রথমে লক্ষ্য করে না। কিন্তু হঠাৎ মাসেত্তো তাকে দেখে চিৎকার করে ওঠে, যেটা শুনে আলেসান্দ্রা চমকে যায় আর তাকে দেখে দুজনেই পুরোপুরি
পুরোপুরি ঘাবড়ে যায়। তখনই আলেসান্দ্রা নিজেকে ঠিক করতে করতে ভায়োলাকে সাহায্য করতে থাকে এবং মাসেত্তো বিছানার নিচে লুকিয়ে পড়ে। তাদের ভাগ্যটা ভালো ছিল, কারণ সিস্টার ভায়োলা শুনতে পেত না, তাই তিনি তাদের কীর্তিকলাপ বুঝতে পারেন না। পরে মাসেত্তো কোনো আওয়াজ না করে জানালা দিয়ে বেরিয়ে যায়। পরের দিন গিনেভরা মাসেত্তোকে আরাম করতে দেখে এবং তাকে আকর্ষণ করার জন্য ওই জড়িবুটি বানাতে শুরু করে, কিন্তু সে এটিকে চোখে দেওয়ার বদলে খেয়ে নেয়। এরপর সে নিজের হাত থেকে রক্ত বের করে গালে লাগিয়ে নেয়। ওদিকে আলেসান্দ্রা মাসেত্তোর ঘরে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে তাকে মিথ্যে কথা কেন বলেছে যে সে বোবা। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, এর মাঝেই গিনেভরার আসার আওয়াজ শোনা যায়, যেটা শুনে আলেসান্দ্রা ঘরের একটি কোণায় লুকিয়ে পড়ে এবং মাসেত্তো ঘুমানোর ভান করতে শুরু করে। গিনেভরা জড়িবুটির নেশায় মাসেত্তোর কাছে এসে লেপ্টে যেতে থাকে এবং অদ্ভুত অদ্ভুত কাজ করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ফার্নান্দা আসতে থাকে, যার আওয়াজ শুনে সেও গিয়ে ওই ঘরের কোণায় লুকিয়ে পড়ে যেখানে আগে থেকে আলেসান্দ্রা ছিল। আর একে অপরকে দেখে দুজনেই চমকে যায়। এরপর ফার্নান্দা ঘরে আসে এবং ছুরি দিয়ে ভয় দেখিয়ে মাসেত্তোর হাত বেঁধে তার চোখে পট্টি লাগিয়ে দেয় এবং তাকে ভয় দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। এটা দেখে আলেসান্দ্রা এবং গিনেভরা লুকিয়ে লুকিয়ে তার পিছু নিতে থাকে। এরপর যতক্ষণে তারা জঙ্গলের মাঝখানে পৌঁছায় ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছিল। তারা দেখে জঙ্গলের মাঝখানে আগুন জ্বলছে এবং সেখানে অনেকগুলো মেয়ে কাপড় ছাড়া নাচানাচি করছে, আর তাদের পাশেই তারা মাসেত্তোকেও বেঁধে রেখেছিল। এটা দেখে আলেসান্দ্রা বলে, এরা কি করছে? তখন গিনেভরা বলে, আমি এই ধরনের পদ্ধতি সম্পর্কে একবার পড়েছিলাম, যেখানে মানুষের বলি দিয়ে কিছু মেয়ে ডাইনির শক্তি অর্জন করে। আর এখানেই আমরা জানতে পারি ফার্নান্দা প্রতিদিন গাধার বাহানায় এই সব করতে আসতো, আর এখন মার্তাও এতে সামিল হয়ে গেছে। এরপর মার্তা এবং ফার্নান্দা মাসেত্তোকে যখন বলি দিতেই যাবে, তখনই মাসেত্তো ভয়ের চোটে কথা বলে ওঠে। সে তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও। এটি শুনে তারাও জেনে যায় যে মাসেত্তো বোবা এবং কালা নয়। ওদিকে নেশার অবস্থায় গিনেভরাও কাপড় খুলে ওই মেয়েদের সাথে নাচতে শুরু করে দেয়, আর এটি দেখে সব মেয়েরা পালাতে থাকে। আর মার্তা গিয়ে গিনেভরার সাথে ঝগড়া করতে শুরু করে আর তাকে বলতে থাকে যে সে কেন এখানে এসেছে। এর মাঝেই দেখা যায় ফার্নান্দা মাসেত্তোকে বলি দিতে যাচ্ছিল। তখনই আলেসান্দ্রা সেখানে পৌঁছে ফার্নান্দার থেকে ছুরিটি কেড়ে নেয় এবং মাসেত্তোকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। ওদিকে গিনেভরা এবং মার্তার হাতাহাতিতে গিনেভরা মার্তাকে লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। এরপর তারা কাপড় পরে সেই গাধাকে নিয়ে গির্জার দিকে পালিয়ে আসে। গির্জায় পৌঁছে সে চিৎকার করতে থাকে যে ফার্নান্দা একজন ডাইনি। আর এত কিছুর আওয়াজ শুনে মেইন ফাদার বাহিরে আসে। তখন গিনেভরা তাদেরকে জানায় ফার্নান্দা একজন ডাইনি। এর মাঝেই ফার্নান্দা, আলেসান্দ্রা এবং মাসেত্তো সেখানে পৌঁছে যায়। আলেসান্দ্রা ফাদারকে বলে ও মিথ্যে বলছে, আর আজকে ও জড়িবুটি খেয়েছে, যার কারণে তার নেশা হয়ে গেছে এবং এই নেশার ঘরে সে বকবক করছে। কিন্তু গিনেভরা বলে, না, আমি মিথ্যে বলছি না, এরা সবাই একসাথে মিলে আছে এবং এরা দুজনই মাসেত্তোর সাথে ঝড়ও তুলেছে। এটি শুনে ফাদার মারিয়াকে ডেকে বাহিরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে এই সমস্ত কিছু কি হচ্ছে। তখনই ফাদার টোমাসো মারিয়ার ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখনই সবাই বুঝতে পারে মারিয়া এবং ফাদার টোমাসোর মধ্যেও ঝড় এবং ভূমিকম্পের সম্পর্ক, যেটা দেখে তারা বুঝে যায় এই গির্জায় এখন পর্যন্ত কি কি চলছে। এর পরের দিন মেইন ফাদার একে একে সবাইকে সাজা শোনান এবং গডের কাছে ক্ষমা চাইতে বলেন। আর দেখা যায় ফাদার টোমাসোকে সবচেয়ে বড় সাজা দেওয়া হয়, কারণ তিনি ফাদার হওয়ার ভুল ফায়দা তুলেছিলেন। সাজা হিসেবে তাকে এমন এক আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় যেখানে শুধুমাত্র পুরুষরা থাকে। আর মাসেত্তোকে আবার লর্ড ব্রুনোর হাতে তুলে দেওয়া হয়, যেখানে লর্ডের সিপাহীরা তাকে বন্দি করে নেয়। এরপর আমরা 3 সিস্টারকে দেখি, যারা একে অপরের কাছে ক্ষমা চাচ্ছিল। সিস্টার গিনেভরা ফার্নান্দাকে বলে, আমাকে ক্ষমা করে দিও। এরপর তিনজনেই মাসেত্তোর কথা ভাবতে থাকে এবং বলাবলি করতে থাকে হয়তোবা লর্ড ব্রুনো তাকে মেরে ফেলবে, তাই তাদের উচিত সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে আসা। এটি চিন্তা করেই তারা মাসেত্তোকে বাঁচানোর একটি প্ল্যান করে। ওদিকে লর্ড ব্রুনো মাসেত্তোকে জেলে বন্দি করে দিয়েছিল এবং তার সামনে এসে সে বলে, আমি নিজের স্ত্রীকে কুকুর আর বুনো জানোয়ারদের সাথে বেঁধে দিয়েছি যাতে করে সে যন্ত্রণাদায়ক মৃত্যু পায়। আর এবার তোমার পালা, কিন্তু আমি তোমাকে মারবো না, বরং বাঁচিয়ে রেখে তার চেয়েও বেশি টর্চার করব। এটি বলে সে সেখান থেকে চলে যায়। ব্রুনো চলে যাওয়ার পর মাসেত্তো ওই সিপাহীদের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে তারা যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু তারা মাসেত্তোর কোনো কথাই শোনে না, উল্টো তার মজা উড়াতে থাকে। এরপর আমরা দেখি একটি কচ্ছপের ওপর মোমবাতি রাখা, যেটা দেখে সিপাহীরা তার পিছু পিছু চলে যায়। আসলে এই কচ্ছপটিকে সিস্টাররাই ছেড়েছিল। আর গার্ডরা সেখান থেকে সরে যেতেই 3 সিস্টার এসে মাসেত্তোকে বাহিরে বের করে আনে এবং তার জায়গায় একটি
পুতুল রেখে মাসেত্তোকে সিস্টারদের কাপড় পরিয়ে দেয়। এরপর তারা তাকে নিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। ওদিকে আমরা মারিয়াকে দেখি যে কিনা গাধাকে সাথে নিয়ে টোমাসোর সাথে দেখা করতে আসে এবং দুজনেই খুবই খুশি হয়, কারণ তাদের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছিল এবং তারা একে অপরের থেকে দূরে থাকতে পারছিল না। সেখানে তারা কিছু আওয়াজ শুনে লুকিয়ে পড়ে এবং তখনই ফার্নান্দা নিজের গাধাকে সেখানে দেখে। গাধাটিকে দেখে সে চিন্তা করতে থাকে এই গাধা এখানে কিভাবে এলো, কিন্তু গিনেভরা দেরি না করে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তাদের যাওয়ার পর মারিয়া এবং টোমাসও বাহিরে আসে আর তারা বুঝতে পেরেছিল যে ওই তিনজন সিস্টার মাসেত্তোকে ছাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু তাদের দুষ্টুমি দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে এবং দুজনে একসাথে সেখান থেকে চলে যেতে থাকে। আর এর মধ্য দিয়েই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।